লতা, আর কতক্ষণ লাগবে শুনি? কাজ করতে করতে সেই দুপুর থেকে সন্ধ্যা বানিয়ে ফেললি, তাও দেখছি তোর কাজ শেষ হচ্ছে না। আর কতক্ষণ লাগবে বলতো? এই যে কাকিমা, কাজ প্রায় হয়েই গেছে। আর একটু সময় দাও আমাকে, দেখবি সব কাজ হয়ে গেছে। দেখ, এমন করে কাজ করলে কিন্তু আমি তোকে এই বাড়িতে রাখতে পারবো না। দরকার হয় আমি নতুন একটা কাজের লোক খুঁজে নেব, কিন্তু এমন ধীর গতির আর অগোছালো কাজ আমার একদম পছন্দ না। সেই কাজ করতে আসতে দেরি করিস, আবার কাজ করতে দেরি করিস, দুপুরের খাবার রাতে রান্না করিস। এমন ভাবে কাজ করলে আমি ভালোভাবে বলে দিলুম তোকে, আমি কিন্তু এ বাড়িতে তোকে আর রাখতে পারবো না। না না কাকিমা, এভাবে বলো না। তোমাদের বাড়িতে কাজ করে আমি দুটো পয়সা পাই, আর সেটা আমি গ্রামে আমার মা এবং ভাইকে পাঠাতে পারি। তোমাদের বাড়িতে কাজ না করলে আমার মা, ভাই, আমি না খেয়ে মরবো যে। আমি তোমাকে কথা দিলাম, এরপর থেকে আমার কোনো কাজে তোমাকে আর অসন্তুষ্ট হতে দেব না। আমি কিন্তু বাপু বারবার তোকে আর সুযোগ দিতে পারবো না। আমি তোকে একবারই সুযোগ দিলাম, আর এই সুযোগটা কাজে লাগা। না হলে কিন্তু আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তখন কিন্তু হাতে পায়ে ধরেও কুল পাবি নে। এই যে শুনছো, আমার মনে হয় এই লতা নামের মেয়েটাকে এবার বাড়ি থেকে বাদ দিতেই হবে। নতুন একটা কাজের মেয়ে খুঁজতে হবে। কেন গিন্নি, কি হয়েছে? লতা আবার কি করলো? আরে বলো না, কি করলো মানে? এই মেয়েটাকে নিয়ে আর পারি না আমি। সকালে কাজ করতে করতে সেই দুপুরে চলে আসে, আর দুপুরে এসে কাজ শুরু করলে দুপুরের কাজ করতে করতে সন্ধ্যা লাগিয়ে ফেলে। এত ধীর গতির কাজ করলে কি চলে? আমি কি ওকে বেতন দেই না? আমি কি বেতন ওর মুখ দেখে দেবো নাকি? আরে দেখো গিন্নি, এভাবে বলো না। ওদের সংসারে আসলে কেউ নেই। বাবা মরা মেয়ে লতা। ওদের সংসারটা একেবারে চলে না বললেই হয়। আর সেই জন্যই আমি ওকে আমাদের বাড়িতে কাজে রেখেছি। তুমি একটু মানিয়ে জানিয়ে নাও না। মেয়েটা আসলে বড্ড অসহায় গিন্নি। তুমি যত পারো দরদ দেখাও মেয়েটার উপর, কিন্তু আমি পারবো না। আমি কিন্তু যে কোনো মূল্যে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। আরে গিন্নি, তুমি এমন কেন বলো তো? এই অসহায় মেয়েটা তো দেখি সারাটা দিন কাজ করতেই থাকে। হয়তো সকালবেলা আসতে কোনো কোনো দিন একটু দেরি হয়। ওর মাটা অসুস্থ, বৃদ্ধ মানুষ। হয়তো কোনো সমস্যা থাকলে সেদিন একটু আসতে দেরি করে। কিন্তু আমাদের বাড়িতে তো সারাটা দিন মেয়েটা পরিশ্রম করে। পরিশ্রম করে দুটো টাকার মুখ দেখতে পায়, আর সেই টাকা দিয়ে ওদের সংসার চলে। তাহলে কেন তুমি অমন করছো মেয়েটার সাথে? অমন করো না গিন্নি, আমি ওইসব কিচ্ছু শুনতে চাই না। ওই মেয়েটাকে আমার ভালো লাগে না মানে লাগে না। আমার মন মর্জি মতোই আমি চলবো। এটা আমার সংসার, মনে রেখো। ওই মেয়েটাকে আমি বেশি দিন আমার এই সংসারে রাখবো না। কি রে লতা, আর কতদিন এত কিছু সহ্য করে ওই মজুমদার বাড়িতে কাজ করবি বলতো? যতদিন আমার মা সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত আমার কিছুই করার নেই রে। ততদিন পর্যন্ত আমাকে ও বাড়িতে থাকতেই হবে। তুই তো জানিস, ওই বাড়িতে কাজ করে আমি দুটো পয়সা পাই, আর সেই থেকেই আমার মায়ের চিকিৎসার খরচ চলে, সংসারের খাওয়া দাওয়ার খরচ চলে। এই জন্যই আমি মুখ বুঝে সবকিছু সহ্য করে যাই। কাকিমা আমাকে যেটাই বলুক না কেন, ওদের জন্যই আমি আমার মায়ের চিকিৎসাটা চালিয়ে যেতে পারছি, দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারছি। এর চেয়ে আর বেশি কিচ্ছু চাই না আমার। কাকিমা যা বলে বলুক, আমি মুখ বুঝে সবকিছু সহ্য করে নেব, আর সব কাজ করব ও বাড়ির। সবই তো বুঝলাম, কিন্তু ওই বাড়ির গিন্নিমা তো তোকে একদম পছন্দ করে না। সারাক্ষণ তোর সাথে খ্যাটখ্যাট করে, তোকে একদম দু চোখে দেখতে পারে না। সব সময় এত বকাঝকা কি করে সহ্য করিস তুই বল তো?
পরিস্থিতি মানুষকে সবকিছু সহ্য করার ক্ষমতা দেয়। সহ্য না করেই কি করব বলতো? ও বাড়িতে কাজ করে তাও যেটুকু টাকা পায় মায়ের চিকিৎসার খরচ চলে, দুমুঠো খেতে পারে মা এবং ভাই দুবেলা। কিন্তু যদি কাজটা বাদ দিয়ে দিই তাহলে কে আমাকে কাজ দেবে বলতো? আমার মা এবং ভাই তো না খেয়ে মরবে। তা তো তুই ঠিকই বলেছিস। আসলে খুব খারাপ লাগে রে তোর জন্য। কেন যে তোর কপালটা এমন হলো। তবে তোর বাবা থাকলে তোকে এমন দিন কখনোই দেখতে হতো না। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। বাবা থাকলে আমাকে কখনোই এত কষ্ট করতে হতো না। আচ্ছা যাই হোক, থাক তুই, আমি যাই রে। না হলে কাকিমা আবার কোনো না কোনো কাজে ভুল ধরে আবার আমাকে অনেক বকাঝকা করবে, অনেক কথা শোনাবে। তার চেয়ে বরং আগে ভাগে সব কাজ সেরে ফেলি আমি। লতা, আমি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলতে চাই, কিন্তু সাহস করে উঠতে পারিনি, কিন্তু আজকে বলেই ফেলি। হ্যাঁ, বলুন না, বলুন। কি বলতে চান আপনি? আসলে আমি না তোমাকে অনেক পছন্দ করি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? এ কি? আপনি কি বলছেন? আপনি আমাকে বিয়ের কথা বলছেন? আপনি কি জানেন আমি কিন্তু এই বাড়ির কাজের মেয়ে? তো কি হয়েছে? আমি সবকিছু জেনেই তোমাকে বলছি। তুমি যদি রাজি থাকো তাহলে আমাকে জানাও। আমিও তো কোথাকার কোনো রাজপুত্র নই। আমি চাইলেই তোমাকে বিয়ে করতে পারি, যদি তুমি রাজি থাকো। না না, আমি আসলে এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আমি রাজি থাকলেও আমার কিছু করার নেই, কারণ আমি এই বাড়িতে কাজ করে সামান্য কিছু টাকা পাই। আর সেই টাকা দিয়ে আমার মায়ের এবং আমার ভাইয়ের খরচ চলে। আমি যদি এখন বিয়ে করি তাহলে তারা না খেতে পেয়ে মরে যাবে যে। দেখো লতা, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার মা এবং ভাইয়ের দায়িত্ব আমি নেব। তুমি মাস শেষে যেমন এখন তাদেরকে টাকা পাঠাও, বিয়ের পরেও সেভাবেই তাদের দেখাশোনা করবে, তাদের জন্য টাকা পাঠাবে। না না না, মজুমদার মশাই অনেক বিশ্বাস করে, অনেক ভরসা করে আমাকে এ বাড়িতে কাজে রেখেছে। আমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আপনি এখন এখান থেকে চলে যান। আমি এই বিয়েতে রাজি নই। লতা, তুমি আমার কথাটা একবার ভেবে দেখতে পারো, কারণ এই বাড়ির গিন্নিমা মোটেও ভালো মানুষ নয়, কারো সাথেই ভালো ব্যবহার করেন না। আর আমি জানি উনি তোমার সাথেও অনেক খারাপ ব্যবহার করে, অনেক ছোট বড় কথা বলে অপমান করে। তার চেয়ে তুমি আমাকে বিয়ে করতে পারো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে সত্যিই ভালো রাখবো। আর সেই সাথে তোমার মা এবং ভাইয়ের দায়িত্বটাও আমি নিতে চাইছি। তাহলে তোমার সমস্যাটা কোথায়? তুমি একটাবার ভেবে দেখো লতা, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। না না, আপনি আর এসব কথা আমাকে বলবেন না। এর পরেও যদি কখনো আপনি আমাকে এসব কথা বলতে আসেন, আমি কিন্তু মজুমদার মশাই না হলে কাকিমাকে এইসব কথা বলে দিতে একবারও ভাববো না। আপনি এখন এখান থেকে চলে যান দয়া করে। কি লতা, এতক্ষণ তুই কি করছিলি ওখানে? ছেলেটা দুধ দিতে এসেছে, দুধ নিবি চলে আসবি। তাহলে এত কিসের কথা তোর ওর সঙ্গে শুনি? না না কাকিমা, তেমন কিছু নয়। আপনারা বাড়িতে আছেন কি না সেটাই জিজ্ঞেস করছিল আমাকে। না বাপু, আমার কিন্তু তেমন মনে হচ্ছে না। একটা পরপুরুষের সাথে এতক্ষণ কি কথা থাকতে পারে একটা মেয়ে মানুষের, আমি তো বুঝলাম না। না না কাকিমা, আমার সাথে উনার তেমন কোনোই কথা হয়নি। আমি শুধু দুধটা নিয়েই চলে এসেছি। উনি শুধু আপনাদের কথা জিজ্ঞেস করছিলেন, সেটুকুই বলেছি। আর কোনো কথা হয়নি ওনার সাথে আমার। আমাকে বিশ্বাস করুন কাকিমা। ঠিক আছে, যা হওয়ার হয়েছে। কিন্তু আমি যেন পরবর্তীতে কখনো ওই ছেলেটার সাথে তোকে আর কথা বলতে না দেখি। ভাবি শোনো, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না।
তুমি নিজের মানুষ বলেই বলছি। তোমাদের বাড়ির এই সুন্দরী কাজের মেয়েটাকে না আমার একদম সুবিধার ঠেকে না। কেন গো ভাবি, কি হয়েছে? কি করেছে ও? আরে তোমাদের বাড়িতে দুধ দিতে আসে একটা ছেলে, দেখেছো না? ওই ছেলেটার সাথে ঘন্টার পর ঘন্টা দেখি গল্প করতে। এরকম একটা সুন্দরী যুবতী মেয়ে যদি ওরকম একটা পরপুরুষের সাথে কথা বলে, কোন দিন না তোমাদের বাড়ির নামে কেলেঙ্কারি রটে। যদি নয় ছয় কিছু করে বসে, সেই বদনামের ভাগীদার কিন্তু তোমাদেরকেই দিতে হবে। ভালোই ভালোই কোনো অঘটন ঘটে যাওয়ার আগেই এই মেয়েটাকে বাড়ি থেকে বিদেয় করো। দরকার হয় আমি তোমার হয়ে কাজের মেয়ে খুঁজে দেব। আমিও তো তাই চাইছি গো, কিন্তু তোমার ভাই বড্ড দয়ালু মানুষ। ও বলছে মেয়েটা খুব অভাগী, ওর মা আর ভাইয়ের ও ছাড়া কেউ নেই। ওকে যদি এই বাড়ি থেকে বের করে দিই, তাহলে না খেতে পেয়ে মরবে। এই জন্যই তোমার ভাই ওকে বাড়ি থেকে বের করতে চায় না। আমিও অনেক করে বুঝিয়েছি, কিন্তু এবার আর ওকে কিচ্ছু বলবো না। আমি নিজে নিজেই ওকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি ঠিকই বলেছ, যদি একটা কেলেঙ্কারি হয়ে যায়, সেই বোঝা তো আমাদের ঘাড়ে এসে উঠবে নাকি? লতা, শোন, কাল থেকে তুই আর আমাদের বাড়িতে কাজ করবি না। আজকেই তোর যা কিছু আছে নিয়ে এই বাড়ি থেকে বিদেয় হ। কেন কাকিমা, কি হয়েছে? আমি কি করেছি? আমি তো বারবার বলছি তোমাকে, আমি এই বাড়ির সব কাজ করে দেব, আর খুব দ্রুত কাজ করব। আমার কাজ নিয়ে তোমাকে আর কখনোই কোনো কথা বলতে হবে না। তাহলে আবার কি হলো কাকিমা? শোন, আমি তোকে বলেছি এ বাড়িতে রাখবো না মানে রাখবো না। পাড়ার মানুষেরা পর্যন্ত কথা বলছে, তোকে ওই দুধওয়ালার সাথে গল্প করতে দেখেছে। কোথায় কি কি করে বেরোচ্ছিস কে জানে। যদি কোনো কেলেঙ্কারি ঘটে যায়, সেই দায় এসে আমাদের উপরই পড়বে। আমি চাই না তুই এই বাড়িতে থাক। না না কাকিমা, তুমি বলার পরে তো আমি আর দুধ নিতেই যাইনি। তাহলে আমি কখন ওনার সাথে কথা বললাম? তুই কি আমার কথা বুঝতে পারছিস না? আমি এত কিছু জানতে চাই না। আমি বলেছি তুই এই বাড়িতে আর থাকতে পারবি না মানে থাকতে পারবি না। আর তাছাড়া এবার তোর কর্তামশাইও বলে দিয়েছে তোকে যেন আমি এই বাড়ি থেকে বের করে দিই। কারণ যেসব কেলেঙ্কারি তোর শুনছি, এগুলোর পরে আর তোকে এই বাড়িতে রাখা সম্ভব নয়। কাকিমা, একটু দয়া করো, কর্তামশাইয়ের সাথে আমাকে একটাবার কথা বলতে দাও। আমি ওনার হাতে পায়ে ধরলে উনি নিশ্চয়ই আমাকে মাফ করে দেবে। তুমি তো জানো আমার মা আর ভাই আমার পাঠানো টাকা দিয়ে কোনো মতে সংসার চালায়। আমি যদি এখানে কাজটা না করি আর এরকম একটা অপবাদে যদি তুমি আমাকে বের করে দাও, তাহলে কেউ আমাকে কাজ দেবে না। আমার মা আর ভাই না খেতে পেয়ে মরে যাবে। কাকিমা, আমাকে একটু দয়া করো, আমি তোমার হাতে পায়ে ধরছি, আমাকে একটু দয়া করো। তুই কি ভালো কথা শুনবি, নাকি এবার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেব? শেষমেশ লতা নিরুপায় হয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এলো। গন্তব্যহীনভাবে হাঁটছে আর মনে মনে ভাবছে কি করবে, কোথায় যাবে, কিভাবে চলবে তার মা এবং ভাইয়ের সংসার। এরই মধ্যে সেই দুধওয়ালা ছেলেটার সাথে লতার দেখা হয়ে গেল। আরে লতা যে, কোথাও যাচ্ছ? তোমাকে খুবই বিষণ্ণ মনে হচ্ছে। কিছু হয়েছে নাকি? কিছু হওয়ার কি আর বাকি আছে? আমার এমনিতেই পোড়া কপাল, তারপর আবার আপনি যে কাণ্ড করেছেন, তাতে করে পাড়ার সবাই আমার নামে বদনাম করছে। আমি নাকি আপনার সাথে ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলি। একজন যুবতী মেয়ে মানুষ একটা ছেলের সাথে কি এমন কথা বলে, এসব নিয়ে আমার নামে কলঙ্ক রটানো হচ্ছে। আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। জানি না এখন আমি কি করব, কোথায় যাব, কি খাবো, আর আমার মা আর ভাইয়ের সংসারটাই বা কিভাবে চলবে, আমি কিছুই বুঝতে পারছি না। আরে লতা, কান্না করো না। আমি তোমাকে আগেও বলেছিলাম আর এখনো বলছি, তুমি আমার বাড়িতে থাকো। আমি তোমাকে থাকার জায়গা দেব। না না, আপনি কি বলছেন?
আমি এভাবে আপনার বাড়িতে উঠলে সবাই যেটা কানাঘুষা করছে সেটাই সত্যি প্রমাণিত হবে। আমি এভাবে আপনার বাড়িতে গিয়ে থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে বিয়ে করেই আমার বাড়িতে তুলবো। আমি তো এতেও রাজি, শুধু তুমি রাজি হয়ে যাও। সেই সাথে আমি তোমার মায়ের এবং ভাইয়ের দায়িত্বও নেব। তাহলে কেন তুমি চিন্তা করছো? আমি তোমাকে ঠকাবো না, এটুকু বিশ্বাস করো। একটাবার বিশ্বাস করে দেখো, তুমি ঠকবে না। এবার লতা নিরুপায় হয়েই এক প্রকার রাজি হয়ে গেল। যেহেতু তাকে একটা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, সে আর কোনো জায়গায় কাজও পাবে না। তাই সে দুধওয়ালা ছেলেটার সাথেই বিয়ে করে নিল। তারপর বেশ কিছুদিন চলে গেল। লতার সংসারটা ভালোই চলছিল। ওদিকে গিন্নিমাও নতুন একটা কাজের মেয়ে নিয়ে এসেছে বাড়িতে, কিন্তু তার কাজ গিন্নিমার একদমই পছন্দ হচ্ছে না। দেখ বেনি, সকাল সকাল এভাবে কাজকর্ম ফেলে প্রত্যেকদিন যে বাড়ি চলে যাস, টাকা কি তোকে এমনি এমনি দেই নাকি? বাড়ির সব কাজ করতে যদি তোর এতই অসুবিধা, তাহলে কিন্তু তোকে আর এ বাড়িতে রাখবো না বলে দিলুম। না রাখলে না রাখো, তাতে কি হয়েছে? আমার এই মাসের মাইনেটা বুঝিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আর শোনো, যে কয়টা টাকা দাও, এই টাকা দিয়ে এই কাজের বেশি আর করতে পারবো না। আমি অন্য যেই বাড়িগুলোতে কাজ করি, সেগুলোতেও গুনে গুনেই কাজ করি। পারলে তুমি রাখো, আর না পারলে আমার টাকা পয়সা বুঝিয়ে দাও, আমি চলে যাচ্ছি। ও বাবা গো, এটা আবার কেমন কথা? এলেই তো মোটে কয়দিন হলো, এখনই তোকে কিসের টাকা পয়সা বুঝিয়ে দেব? হ্যাঁ, কি বলছো? কয়দিন নয়, মাসের 12টা দিন হয়ে গেছে তোমাদের বাড়ি কাজ করছি। আর চাইলেই তুমি মাসের 12 দিন পর আমাকে কাজ থেকে বাদ দিতে পারো না। দিলেও পুরো মাসের টাকাটা তোমাকে দিতে হবে। এটা যদি না করো, আমি চেঁচিয়ে পাড়ার লোক জড়ো করব। তখন দেখবো তোমার মান সম্মান কোথায় থাকে। থাক বাপু থাক, দরকার নেই। তোকে আমি টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছি, তুই চলে যা। তোর মতো মেয়েকে আমি কাজে রাখবো না। এরপর কিছুদিন পর আবারও নতুন একটা কাজের মেয়েকে নিয়ে আসা হলো, কিন্তু তার ক্ষেত্রেও ওই একই অবস্থা। আরে লক্ষ্মী, তোরও তো দেখি একই অবস্থা। আগের কাজের মেয়েটার মতোই দেখি তুইও ওই হালই শুরু করলি। সব কাজ কাম ফেলে যদি এভাবে চলে যাস, আমারও তো বয়স হয়েছে নাকি? এইসব কাজ আবার আমাকে করতে হয়। তো আমি যদি এসব কাজ করব, তাহলে তোকে রেখে লাভ কি আমার, বল দেখিনি? আরে গিন্নিমা, এভাবে কথা বলছো কেন? আর হ্যাঁ, তুমি যে টাকা দাও সেই টাকারই কাজ করে দিই। টাকা 2 গুণ বাড়িয়ে দাও, দেখবে সব কাজ করে দিচ্ছি। আর হ্যাঁ, এত খ্যাটখ্যাট করলে কিন্তু আমি এ বাড়িতে কাজ করতে পারবো না, বলে দিলাম। এবার গিন্নিমা নিজের ভুলটা বুঝতে পারলো। লতাকে তাড়িয়ে কি ভুলই না করেছে। আবার লতাকেই ফিরিয়ে আনতে হবে। লতা ছাড়া আমার সংসারের কাজগুলো কেউ গুছিয়ে করতে পারবে না। দেখি লতা কোথায় গেল। মেয়েটাকে অযথা ভুল বুঝে একটা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করলুম। এই পাপের শাস্তি আমি পাচ্ছি। কোনো মেয়েই আমার বাড়িতে এসে টিকতে পারছে না, ভালোভাবে কাজ করছে না। কিন্তু লতা মেয়েটা মুখ বুঝে কত না কাজ করতো, আমার মুখের উপরে কোনো দিন একটা কথা বলেনি। দেখি, আমি আজই যাব, লতাকে খুঁজে আবার ফিরে আনবো আমার বাড়িতে। খুঁজতে খুঁজতে গিন্নিমা লতাকে পেয়ে গেল, কিন্তু লতা তো তখন অন্য একজনের বউ। আরে কাকিমা, তুমি এখানে কেন? কি মনে করে? আরে লতা, আর বলিস না মা, তুই আমার বাড়ি থেকে চলে আসার পর একটা কাজের মেয়েও আমার বাড়িতে ঠিকমতো কাজ করে না। সব কাজ ফেলে ফুলে চলে যায়, আবার আমাকে সব কাজ করতে হয়। আমারও তো বয়স হয়েছে নাকি? আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, তুই ফিরে চল। তুই নিজের মতো করে আমার বাড়ির কাজ যেভাবে গুছিয়ে করতি, সেভাবে আর কেউ করে না। আরে গিন্নিমা যে, কি মনে করে এদিকে? আর কি বলছেন যেন, লতাকে আপনাদের বাড়িতে ফিরে যেতে? না না, ভুল করবেন না। কারণ আমি লতার স্বামী, আমি ওকে বিয়ে করেছি। আপনারা যে অপবাদ দিয়ে ওকে বাড়ি থেকে বের করেছিলেন, এই অপবাদটা যেন ছড়িয়ে না পড়ে,
এই জন্য আমি ওকে বিয়ে করেছি, আমি ওকে আশ্রয় দিয়েছি, সেই সাথে আমি ওর মা এবং ভাইয়েরও দায়িত্ব নিয়েছি। আর আমি চাই না আমার বউ লোকের বাড়িতে কাজ করুক। আমার যত কষ্ট হয় হোক, আমার যত পরিশ্রম করতে লাগে আমি করব, কিন্তু আমার বউ কারো বাড়িতে কাজ করবে না। শুনতে পেয়েছেন আপনি? এবার চলে যান আপনি। আরে লতা, তুই কিছু বল না মা, আমার কষ্টটা তো তুই বুঝবি নাকি? এতদিন আমার বাড়িতে তুই ছিলি, তুই তো আমার কষ্টটা বুঝবি, আমি জানি। না না কাকিমা, আমার স্বামী যেখানে আমাকে নিষেধ করেছে সেখানে আমি কোনোভাবেই যেতে পারবো না। আর হ্যাঁ, আমাকে যখন ও বাড়ি থেকে বের করে দিলে আমি তোমার হাতে পায়ে ধরেছিলাম, আমাকে বের করে দিও না। আমি কোথায় যাব, কোথায় থাকবো, আমি কিচ্ছু জানতাম না। সেই সময় যদি আমার স্বামী আমার পাশে না দাঁড়াতো, আমাদের মা ভাই সবাইকে নিয়ে না খেয়ে মরতে হতো। তখন তুমি আমার কথা ভাবোনি। আর এখন আমার স্বামী যেখানে আমাকে নিষেধ করছে সেখানে আমি কোনোভাবেই যেতে পারবো না। তুমি ফিরে যাও গিন্নিমা, দরকার হয় নিজের কাজগুলো নিজে করো, কিন্তু আমি তোমার কাছে ফিরে যেতে পারবো না। লতা আর ও বাড়িতে ফিরে গেল না, নিজের স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করতে থাকলো। আজকের গল্পটা কেমন লাগলো ছোট্ট বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।